আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি ঢাকা কলেজের এই কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানে ক্লাসে আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে যা পড়েছিলাম আজকে তারপর থেকে শুরু করব। আজকে আমরা সেই ডিফ্রাকশনের বাকি অংশটা শেষ করব এবং পোলারাইজেশন অফ লাইট, আলোর সমবর্তন যেটা, সেটা নিয়ে আমরা একটু কিছু ধারণা নিব এবং এর সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপর আমরা প্রবলেম সলভ করবো, তারপর নতুন চ্যাপ্টারে দেবো। তো যাই হোক, আমরা গত ক্লাসে শিখেছিলাম ডিফ্রাকশন অফ লাইট, আলোর অপবর্তন। কি বলতে কি বুঝায় যেন আমরা শিখেছিলাম যে আলোর রশ্মি বেঁকে যায়, দিক পরিবর্তন করে, ছড়িয়ে পড়ে। আলোর ছড়িয়ে পড়ার এই আলোকিত ধর্মকে আমরা বলি ডিফ্রাকশন অফ লাইট। এবং কেন হয়, কিভাবে হয়, কি কি ব্যাপারগুলো ঘটে, ব্যতিচারের সঙ্গে তার রিলেশনটা কি, কোথায় তার ব্যতিচারের সঙ্গে অপবর্তনের পার্থক্য কি, আমরা সেগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব অপবর্তন ঝাঁঝরি, বা এটাকে আমরা ইংলিশে বলি ডিফ্রাকশন গ্রেটিং। আমরা সেটা নিয়ে কিছু কথা বলেছিলাম, আজকে আবার বাকিটুকু আমরা আলোচনা করব। তো অপবর্তন বা ডিফ্রাকশন গ্রেটিংটা কি, অপবর্তন ঝাঁঝরি বা ঝালর বলতে কি বোঝায়। তো আমরা যদি একটা গ্লাস লাইন নিই এবং সেই গ্লাস স্লাইডের উপরে যদি আমরা ডায়মন্ডের সুচ, একটা সুচ দিব যার মাথায় ডায়মন্ডের ইয়ে থাকবে, পয়েন্ট থাকবে, সেটা যদি আমরা পর্যায়ক্রমিক দাগ কাটতে থাকি, একটা দাগ কাটবো, তারপর আবার একটু অফ দিব, একটু স্পেস রাখবো, তারপরে আবার একটা দাগ দিব, যদি এইভাবে কন্টিনিউয়াসলি আমরা করতে পারি, তখন এটাকে আমরা বলবো ডিফ্রাকশন গ্রেটিং। এটা দিয়ে আলোর বিশ্লেষণ করা যায়, মানে স্পেকট্রাম মেজার করা যায়, কার ওয়েভলেন্থ কত, সেগুলো ক্যালকুলেশন করা যায়। আমরা গত ক্লাসে অনেক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ফটোগ্রাফিতে এগুলো কিভাবে ব্যবহার করে, কিভাবে ফিল্ম তৈরি করে, ফটোগ্রাফিক ফিল্ম, সেগুলো আমরা আলোচনা করেছিলাম সেখানে। তো এই যে প্রসেসটা আমরা এখন ডিফ্রাকশন গ্রেটিং এর মধ্যে দেখব। প্রথমে আমরা আমি এখানে লিখি ডিফ্রাকশন গ্রেটিং বা অপবর্তন ঝালর বা ঝাঁঝরি, বা এটাকে আমরা বলি হচ্ছে ডিফ্রাকশন গ্রেটিং। এটার জন্য আমাদের লাগবে হচ্ছে কি, একটা গ্লাস লাইট, এর উপরে আমরা কি করব, দাগ কাটতে থাকবো ডায়মন্ডের সুচ ব্যবহার করে। প্রথমে একটা দাগ দিব, তারপরে আমরা একটা স্পেস দিব, তারপরে একটা দাগ দিব, তারপরে একটা স্পেস দিব, তারপরে আবার দাগ দিব। তবে স্পেসটা হিসাব রাখতে হবে আমাদের, যে একটা দাগ যে দিলাম আমরা, এটার যে উইডথ বা প্রস্থ যেটাকে বলা হয়, প্রস্থ বা উইডথ, ঠিক যদি এটা এ হয়, ঠিক এর সমপরিমাণ আমরা একটা স্পেস রাখবো। অর্থাৎ দুটো ঝাঁঝরির মাঝখানে যদি একটা স্পেস থাকে এবং সেই স্পেসের উইডথ বা প্রস্থ যদি দাগ দেওয়া দাগের প্রস্থের সমান হয়, এবং এটা যদি পর্যায়ক্রমিকভাবে আমরা করতে থাকি, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে অপবর্তন ঝালর বা অপবর্তন ডিফ্রাকশন গ্রেটিং। তো এটা মেকানিজম কি, এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে যদি আমি এরকম একটা দাগ কাটি, তাহলে সেটা একটা অস্বচ্ছ, মানে ট্রান্সপারেন্ট নয়, এমন একটা অবস্থা তৈরি হবে, এবং দুই দাগের মাঝখানে একটা স্পেস, ফাঁকা জায়গা থাকবে, যে পথ দিয়ে, যেটাকে আমরা বলি ট্রান্সপারেন্ট ব্যবস্থা, সেই জায়গা দিয়ে কিন্তু আলো পাস করবে। যদি এরকম হয় যে আমি যদি আলো এরকম দিই, তাহলে কিন্তু দেখো যেখানে দাগ আছে সেটাতে আলো পাস করবে না, কিন্তু যেখানে ফাঁকা আছে সেখান থেকে আলো কিন্তু প্রবেশ করবে ঠিকই। তাহলে একটা দাগ থাকবে, একটা থাকবে না, একটা স্বচ্ছ, একটা অস্বচ্ছ। এইরকম যদি কন্টিনিউয়াসলি আমি যদি কোনো গ্লাস প্লেটের উপরে যদি একটা ব্যবস্থা তৈরি করি, তখন সেটাকে আমরা বলবো ডিফ্রাকশন গ্রেটিং। তাহলে আলো যাওয়ার পথ রাখতে হবে একটা, আর একটা পথ বন্ধ করতে হবে। এমন একটা সিচুয়েশন আমরা আজকে তৈরি করবো। এর জন্য সবথেকে পারফেক্ট হচ্ছে ডিফ্রাকশন ডিউ টু ডাবল স্লিট, দ্বিতীয়ের জন্য যে ডিফ্রাকশন হয়, সেটা আমরা আজকে ইউজ করবো। এবং তোমরা জানো যে আমরা যে ডিফ্রাকশন এখানে ব্যবহার করছি, সেটা হচ্ছে ফ্রন্ট হপারের অপবর্তন বা ফ্রন্ট হপার ডিফ্রাকশন। তো সেক্ষেত্রে আমরা তো একটা কনভেক্স লেন্স বা উত্তল লেন্স সেখানে আমরা ব্যবহার করবো, এবং উত্তল লেন্স থেকে এমন ভাবে আমরা রাখবো যাতে উত্তল লেন্সটা আর স্ক্রিনের মাঝখানে যে স্পেসটা থাকবে, সেটা যেন ওই লেন্সের প্রিন্সিপাল ফোকাস, প্রধান ফোকাসের সমান হয়। তাহলে লেন্সের উপরে আলো পড়ার সঙ্গে সঙ্গে সেটা কি হবে, স্ক্রিনের উপরে তার একটা ইমেজ ফর্ম বা বিম্ব তৈরি হবে।
সেখান থেকে আমরা ক্যালকুলেশন গুলো করব আর কি। তো এর লক্ষ্যে আমরা প্রথমে একদম পড়াটা গত ক্লাসের মতো শুধু গতদিন ছিল হচ্ছে সিঙ্গেল স্লিট, আজকে হবে ডাবল স্লিট। তো এরকম ভাবে ডাবল স্লিট আমরা ব্যবহার করি। একটা হচ্ছে এ, তারপরে হচ্ছে এ হচ্ছে বি, এ বি একটা ফাঁকা জায়গা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ জায়গাগুলো। এর উইডথটাকে বলবো আমরা হচ্ছে স্মল এ, এ বি, আর বিসি এর জন্য এই উইডথটাকে বলবো আমরা হচ্ছে স্মল বি। তাহলে একটা দাগ আছে আর নাই, এদের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে হচ্ছে a প্লাস বি, এবং এখানে ঠিক ততটুকু একটা স্পেস রেখে দিব, এটা হচ্ছে আমরা বলবো ডি। তারপরে এখানে আমরা একটা স্ক্রিন রাখবো। খেয়াল রাখতে হবে স্ক্রিনটা কিভাবে রাখবো। আমরা এখানে একটা মনোক্রোমেটিক সোর্স অফ লাইট রাখবো ইনফাইনাইট লেন্থে, যাতে একটা প্যারালাল বিম তৈরি হয়। তাহলে এখানে আমরা একটা কনভেক্স লেন্স, উত্তল লেন্স ব্যবহার করব গত দিনের মতো। আজকে এটা নাই বা দেখালাম। তাহলে আলোকরশ্মি এসে এখানে এ বি এগুলোর উপরে এসে পড়বে, এগুলো সব প্যারালাল রেজ, এবং আলোর তার চলার ধর্ম অনুসারে এ থেকে সোজাসুজি আলো, বি থেকে সোজাসুজি, সি থেকে সোজাসুজি, ডি থেকে সোজাসুজি আলোকরশ্মিগুলো স্ক্রিনের উপর গিয়ে পড়বে। এবং এখানে আমরা বলতে পারি যে এইখানে আসার পর ঠিক সি পয়েন্টের ব্রাইটনেস সব থেকে বেশি হবে। সি ইজ দ্য মিডল পয়েন্ট অফ দিস। এখানে এ থেকেও পড়বে, এখানে একটা ব্রাইট পজিশন তৈরি হবে, কারণ আমরা জানি যে যদি একটা শার্প এজ রাখা হয়, শার্প এজ থেকে আলোগুলোর ইন্টেন্সিটি তীব্রতা অনেক বেশি হয়, এবং সেগুলো স্ক্রিনের উপর গিয়ে সরাসরি পড়বে। আমরা এই সি পয়েন্টটাকে জন্য এই পজিশনটাকে বলবো আমরা ও, এটাকে বলবো আমরা ও প্রাইম এন্ড সো অন। আমরা এখন এর ভিতরে এর উপরে ইমেজ দেখতে চাই। ইমেজ দেখতে গেলে এগুলোকে কি করতে হবে, আলো তো বেন্ড করে বাঁকে ছড়িয়ে পড়ে। তো এখান থেকে আলো আরো ছড়িয়ে পড়বে, এখান থেকে আলো থিটা কোণে ছড়িয়ে পড়বে, এখান থেকে আলো থিটা কোণে ছড়িয়ে পড়বে, এখান থেকে আলো থিটা কোণে ছড়িয়ে পড়বে। এগুলোকে আমরা এক জায়গায় কি করব, এক জায়গায় নিয়ে আসবো। এই কারণে আমরা এখানে একটা কনভেক্স লেন্স, আমরা একটা উত্তল লেন্সকে রেখে দিই। উত্তল লেন্সকে রাখলে উত্তল লেন্স এগুলো রশ্মিগুলোকে কি করবে, স্ক্রিন বা পর্দার উপরে কোন একটা বিন্দুতে এটাকে মিলিত করবে। এটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট পি। এই পিটা এবং এই অ্যাঙ্গেলগুলোকে আমরা ঠিক কত দিনের মতো, এটাকে আমরা বলবো হচ্ছে থিটা। এবং এখান থেকে সি পর্যন্ত ডিসটেন্সটাকে বলছি আমরা হচ্ছে a প্লাস বি। তাহলে পি পয়েন্ট এটা তীব্রতা বেশি হতে পারে আবার কম হতে পারে। ও পয়েন্টটা কনফার্ম একদম সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমা, উজ্জ্বল, নো ডাউট। আবার পিটা কিন্তু উজ্জ্বল হতে পারে, অন্ধকার হতে পারে। এটা নির্ভর করবে এবি এবং সিপি এই দুটো রশ্মির মধ্যে যে পাথ ডিফারেন্স তৈরি হবে সেই পাথ ডিফারেন্সের উপর। এখন এই পাথ ডিফারেন্সটা ক্যালকুলেশন করতে গেলে আমরা এর থেকে একটা নরমাল লিখে দিব, যেটাকে আমরা বলবো হচ্ছে সিই। সিটা হচ্ছে পাথ ডিফারেন্স বিটুইন টু রেজ এ পি এন্ড সিপি। আমরা এই পাথ ডিফারেন্সটা গত ক্লাসের মতো ক্যালকুলেশন করব। তোমরা তো খুব ভালো করে জানো যে এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় obviously এই অ্যাঙ্গেলটাও থিটা। আমরা গত ক্লাসে কিন্তু প্রুভ করেছিলাম, আজকে আর সেটা না দেখালাম। তাহলে এটা যদি থিটা হয় তাহলে ডেফিনেটলি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির যে অল্টারনেট সাইড সেটাকে আমরা বলবো হাইপোটেনিয়াস, অতিভুজ। অতিভুজ যে বাহুর সঙ্গে কোণ তৈরি করবে সেটা বেস, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে নরমাল, এটাকে বলবো আমরা নরমাল। তাহলে আমি যদি সিই কে যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে জিওমেট্রিক শেপ আমরা যদি নেই ট্রায়াঙ্গেল এসিই, তাহলে এখান থেকে লিখব লম্ব বাই অতিভুজ, আই মিন সিই ডিভাইডেড বাই হচ্ছে এসি, এটাকে আমরা বলবো হচ্ছে সাইন অফ থিটা। তাহলে এখান থেকে লিখব আমরা সিই, আর এসি মিন্স হচ্ছে কত, a প্লাস বি, যেটা গত ক্লাসে সিঙ্গেল স্লিটের জন্য ছিল হচ্ছে কত, ডি। তাহলে এখানে ডি ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সাইন অফ থিটা। তাহলে এখানে লেখা যেতে পারে যে পাথ ডিফারেন্স বিটুইন এপি এন্ড সিপি ইজ সিই means a plus b, তারপরে হচ্ছে sin of theta। এখন p পয়েন্টটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, it totally depends on this path difference ce। এই ce যদি n lambda হয় ডেফিনেটলি এটা হবে উজ্জ্বল, আর যদি ce হয় twice n plus 1 lambda by 2 তাহলে এটা হবে অন্ধকার বা ডার্কনেস তৈরি হবে সেখানে। তাহলে উজ্জ্বলতার জন্য আমরা পরিষ্কার এখানে লিখব উজ্জ্বলতা বা ব্রাইটনেসের জন্য a plus b of sin of theta must be equal to n lambda, and অন্ধকারের জন্য আমরা পরিষ্কার লিখব যে a plus b of sin of theta definitely is equal to twice n plus 1 lambda divided by 2। এই তো আমরা আজকে না, এটা কয়েক ক্লাস ধরে কিন্তু আমরা পড়ছি ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এবং এদের মধ্যে যে রিলেশন, পার্থক্য, ডিফারেন্স সবই আমরা দেখছি। একই পড়া, গতদিন ছিল জাস্ট এই অংশটুকুর জন্য, আজকে হচ্ছে জাস্ট একটা ফাঁকা এবং একটা স্বচ্ছ স্বচ্ছ এই জায়গার জন্য। তাহলে পাথ ডিফারেন্সটা হয়ে গেল, গতদিন ছিল d sin θ, আজকে হচ্ছে a plus b sin θ। যেখানে a plus b এর a কে আমরা বলছি হচ্ছে স্বচ্ছ জায়গা, আর b এবং c যেটাকে আমরা বলছি b সেটাকে বলা হচ্ছে অস্বচ্ছ জায়গা। এবং স্বচ্ছ অস্বচ্ছ মিলে যদি এরকম পট্টি তৈরি হতে থাকে কোনো প্লাস লাইনের উপরে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডিফ্রাকশন গেটিং। এবং আমাদের এই শরীরের একটা অংশ কিন্তু এই ডিফ্রাকশন গেটিং হিসেবে কাজ করে, সেটা হচ্ছে আমাদের চোখের পাপড়ি।
এই চোখের পাপড়িগুলোর কম্বিনেশনটা এরকম। এটা যদি চোখ হয় তাহলে এই হবে একটা পাপড়ি, আবার এই হচ্ছে আরেকটা পাপড়ি, এই হচ্ছে আরেকটা পাপড়ি, এই হচ্ছে আরেকটা পাপড়ি, এরকম সিরিয়ালি থাকবে। এবং দেখো এটা কিন্তু একটা পর্দা না, কিন্তু এটা পর্দা তৈরি হবে এখন, যে এটা হচ্ছে একটা পাপড়ি, দুই পাপড়ির মাঝখানে একটা ফাঁকা জায়গা। এবং মজার বিষয় হচ্ছে যে এই একটা পাপড়ির পুরুত্ব যতটুকু হবে, এই দুটো পাপড়ির মাঝখানের এই স্পেসের পুরুত্ব ঠিক ততটুকুই হবে। আমি যদি এই মাঝখানের এই অংশটাকে যদি a বলি, তাহলে একটা পাপড়ির পুরুত্বকে আমি বলবো হচ্ছে কত, a + b। তাহলে কনফার্ম আমি একটা মানে আছে এবং নাই এর মধ্যে দূরত্বকে আমরা বলছি কত, a + b, which is this a + b। ঠিক এটাও কিন্তু আমাদের চোখের, আমাদের মানব দেহের যে অংশটা অপবর্তন গ্রেটিং হিসেবে কাজ করে সেটা হচ্ছে আমাদের চোখের পাপড়ি। ঠিক এইরকম একটা জিনিস আমরা আজকে গ্লাস স্লাইডের উপরে তৈরি করলাম। এটা দিয়ে আমরা কি করব, কোন রশ্মি, অজানা রশ্মি, আননোন বিম যেটা আছে লাইট রেজ, তার আমরা করতে পারি ওয়েভলেন্থ ক্যালকুলেশন করতে পারি। এবং এটা দিয়ে আমরা কি করব, আমরা ফিল্ম তৈরি, অনেক কিছু তৈরি করব। তো যাই হোক, এখানে পরিষ্কার একটা জিনিস দেখা যাচ্ছে যে a + b এর মধ্যে তৈরি হচ্ছে একটি মাত্র রেখা, মানে তুমি একটা ছবি দেখবা a + b এর মধ্যে, তাহলে a + b দৈর্ঘ্যের মধ্যে তৈরি হচ্ছে একটি মাত্র রেখা। সুতরাং একক দৈর্ঘ্যের মধ্যে তৈরি হচ্ছে 1/a + b রেখা। তাহলে একক দৈর্ঘ্যের মধ্যে যদি 1/a + b হয় এবং সেই নাম্বারটাকে যদি আমরা n দিয়ে প্রকাশ করি, নাম্বার অফ লাইনস পার ইউনিট লেন্থ, যদি আমরা n বলি তাহলে n হয়ে যাবে 1/a + b। এটাকে আমরা বলবো পার ইউনিট, পার ইউনিট। ইউনিটটা হতে পারে সেন্টিমিটার, হতে পারে মিলিমিটার। এই কারণে আমরা এই nটাকে বলি হচ্ছে গ্রেডিং কনস্ট্যান্ট বা অপবর্তন যে রেখা, তার অপবর্তন ধ্রুবক। অপবর্তন ধ্রুবক বা আমরা বলি এটাকে গ্রেডিং কনস্ট্যান্ট, ডিফ্রাকশন গ্রেডিং কনস্ট্যান্ট n = 1/a + b। ইউনিটটা এটা পরীক্ষার সময় যেটা দেওয়া থাকবে সেটা, যদি মিলিমিটার থাকে মিলিমিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। এবং সেখানে আমি গতদিন বলেছিলাম যে আমরা যে ফিল্মগুলো ব্যবহার করি নরমাল ক্যামেরাগুলোতে, প্রোডাক্ট বা ফুজি ফিল্ম, এগুলোর মধ্যে থাকে 200 or 300 লাইনস পার মিলিমিটার, লাইনস পার মিলিমিটার। অথবা এটাকে আমরা যদি একটু রেজোলিউশন হাই করে দিই তাহলে থাকবে 10,000 to 15,000 লাইনস পার মিলিমিটার। তো এইভাবে আমরা অপবর্তন গ্রেডিং তৈরি করি, ফিল্ম তৈরি করি। এবং এই ফিল্মের উপর নির্ভর করে যে এটার মানে রেজোলিউশনটা কেমন হবে, এটা মেগা পিক্সেলে থাকবে নাকি পিক্সেলে থাকবে, এগুলো পরে আমরা আমাদের হিসাব মতো তৈরি করে নিব। তো এইভাবে হচ্ছে গ্রেডিং গুলো তৈরি হয়। এবং এর মধ্যে একটা তৈরি করতে পারো, তুমি শেপ তৈরি করতে পারো, ডায়াগ্রাম তৈরি করে দিতে পারো যে পিক গুলো কেমন হচ্ছে, কোথায় ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, কোথায় ইন্টেন্সিটি মিনিমাম। এটাও কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করা, মানে দেখানো যায় যে তুমি দেখতেই পাচ্ছ এখানে আমি যদি এমন রাখি, এই পয়েন্টটা অবভিয়াসলি কি, এটা উজ্জ্বল। দেখো এই পয়েন্টটা অবভিয়াসলি কি, এটা উজ্জ্বল। এটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, এটা নির্ভর করবে পাথ ডিফারেন্সের উপর। তা আমি যদি এটাকে উজ্জ্বল বলি, তাহলে এটা যেহেতু উজ্জ্বল, তাহলে আমি এটাকে এমন ভাবে নিয়ে আসি, এটা হচ্ছে উজ্জ্বল, এমন ভাবে রাখি, এখানকার পিক ম্যাক্সিমাম, এটা উজ্জ্বল, তাহলে এখানকার পিকটা হবে ম্যাক্সিমাম, ব্যাস। আর মাঝখানে লাইক দিস এন্ড সো অন। এটা যদি একটা গ্লাস প্লেট হয়, তাহলে গ্লাস প্লেটের উপরে ঠিক এই রকমের ব্যাপারগুলো সংগঠিত থাকবে। তো তুমি যখন আরো হায়ার ক্লাসে উঠবে, প্র্যাকটিক্যালি যখন দেখবে, তখন এটা আরো তোমার কাছে পরিষ্কার হবে আমি আশা করি আর কি। তাই এই হচ্ছে আমাদের ডিফ্রাকশন গ্রেডিং এর মেকানিজম। এবং আমরা এখানে উইথ দি হেল্প অফ দিস রিলেশন, এই রিলেশন ব্যবহার করে আমরা এর ওয়েভলেন্থটা কেমন হবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। এবং এগুলো পরীক্ষার সময় আসতে পারে, তখন আমরা ক্যালকুলেশন করব এইভাবে। দেখো সবাই, ওই নাও উজ্জ্বলের জন্য আমরা শিখলাম a + b sin θ must be equal to n lambda। তাহলে এখানে আমরা a + b কে লিখতে পারি, যেমন আমরা এখানে লিখলাম a + b = 1/n। যেহেতু এখানে আমরা লিখছি n = a + b, obviously a + b will be equal to 1/n। তাহলে এটাকে লেখা যেতে পারে 1/n sin of θ হচ্ছে n lambda। তাহলে এখান থেকে লেখা যেতে পারে sin of θ capital N small n lambda, or lambda becomes sin of θ divided by small n, তারপর হচ্ছে ক্যাপিটাল N। এটাকে আমরা বলি ডিফ্রাকশন অ্যাঙ্গেল, অপবর্তন কোণ। এটাকে বলি আমরা ডিফ্রাকশন অ্যাঙ্গেল, বলে দিব ডিফ্রাকশন অ্যাঙ্গেলটা কত। এটাকে আমরা বলি ক্রম সংখ্যা, কত নম্বর উজ্জ্বল পট্টি, কত নম্বর অন্ধকার পট্টি, তার নাম্বারটা হচ্ছে স্মল n, and capital N is equal to the diffraction grading, অর্থাৎ প্রতি মিলিমিটারে ওই অপবর্তন যে গ্রেডিংটা তৈরি করেছো তুমি, তারপর প্রতি মিলিমিটারে, প্রতি সেন্টিমিটারে, প্রতি মিটারের মধ্যে কতগুলো লাইন টানা আছে, সেই মানগুলো সবই দেওয়া থাকবে। তুমি শুধু ফর্মুলা অ্যাপ্লাই করে যে আলোর জন্য এই ঘটনাটা ঘটছে সেই আলোর ওয়েভলেন্থ হবে সেটা তুমি ক্যালকুলেশন করতে পারবে।
তো এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ডিফ্রাকশন সম্পর্কিত কথাবার্তা, অপবর্তন সম্পর্কিত কথাবার্তা। আমরা অপবর্তন পড়লাম, অপবর্তন কেন হয়, অপবর্তনের সঙ্গে ব্যতিচারের কি সম্পর্ক, পার্থক্য, এইগুলো আমরা আলোচনা করলাম। একক চিরের ধরুন অপবর্তনটা কেমন করে হয়, আর দ্বিচিরের জন্য অপবর্তন কেমন করে হয়, এগুলো নিয়ে আমরা ডিফ্রাকশন, গেটিং কনস্ট্যান্ট, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এখন এটার উপরে যদি আমরা দুই একটা প্রবলেম সলভ করি, আমার মনে হয় বাকি পড়াগুলো আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা দুটো প্রবলেম সলভ করার চেষ্টা করি এখন, যে কিভাবে আমরা প্রবলেমগুলো দেখব। সবাই একটু খেয়াল করো, লেখো সবাই প্রবলেম। প্রবলেম নাম্বার 1, আমরা আরো প্রবলেম করব, ক্রিয়েটিভ কোশ্চেন আমরা আলোচনা করব, সেটা আলাদা একটা ক্লাসে। আজকে আমরা জাস্ট নরমাল প্রবলেমগুলো সলভ করব, যে ফর্মুলাগুলো কিভাবে প্রয়োগ হবে, কিভাবে অ্যাপ্লাই করব আমরা, ইত্যাদি ইত্যাদি। তো গেটিং কনস্ট্যান্টের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। তো এখানে আমরা শুরু করব যে একটা অপবর্তন গেটিং দেওয়া আছে। অঙ্কটা হচ্ছে এরকম যে একটা অপবর্তন গেটিং দেওয়া আছে। অপবর্তন গেটিংটা হচ্ছে এই, এটা মনে করো একটা অপবর্তন গেটিং, এর উপরে একটা রে বা আলো পড়ছে। আমি এখানে লিখে দিই প্রবলেম, এর উপরে আলো পড়ছে। এই আলোর একটা ওয়েভলেন্থ আছে। আলোর ওয়েভলেন্থটা হচ্ছে 5896 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো পড়ছে এই গ্রেটিং এর উপরে। লিখে দিই গ্রেটিং মানে অপবর্তন ঝাঁঝরি, যেটাকে আমরা বলছি অপবর্তন ঝাঁঝরি, যার উপরে আলো পড়ছে 5896 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো। এবং যে গেটিংটা রেখেছি তার একটা গেটিং কনস্ট্যান্ট আছে, এবং সেটা হচ্ছে 5000। এর যে গেটিং কনস্ট্যান্ট which is defined by symbol n, সেটা হচ্ছে 5000 লাইন্স পার সেন্টিমিটার। প্রতি সেন্টিমিটারে এখানে যে রেখাগুলো দাগাকৃত আছে, দাগ করা আছে, সেটা হচ্ছে তার সংখ্যা হচ্ছে কতগুলো, 5000 প্রতি সেন্টিমিটার। প্রথম চরমের জন্য, প্রথম চরম মানে প্রথম উজ্জ্বল পট্টির জন্য আমরা অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন সেটা কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই। প্রথমের জন্য, প্রথম এখানে সাকসেসিভলি ব্রাইট এন্ড ডার্ক ফ্রিঞ্জ প্যাটার্ন তুমি দেখবে, ব্রাইট এন্ড ডার্ক, হ্যাঁ, বিভিন্ন কালার দেখবে, কালার কম্বিনেশন, হ্যাঁ, বিভিন্ন কালার দেখবে। এর যে প্রথম ক্রম, প্রথম উজ্জ্বল পট্টি, মনে করো এটা হচ্ছে প্রথম ক্রম n = 1, প্রথম ক্রম n এর মান 1, এর জন্য অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন থিটা এর মানটা আসলে কত সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই। তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ালো, আমরা একটা ডিফ্রাকশন গেটিং নিয়ে নিলাম, যে ডিফ্রাকশন গেটিং এর গেটিং কনস্ট্যান্ট 5000 লাইন্স পার সেন্টিমিটার। তারপর কি করলাম, এই গেটিং এর উপর আমরা একটা লাইট রে, আমরা একটা আলোক রশ্মি তার উপর ফেললাম। সেই আলোক রশ্মি ফেলার কারণে কি হলো, প্রথম ক্রমের জন্য আমরা বিভিন্ন প্যাটার্ন দেখতে পাচ্ছি, উজ্জ্বল অন্ধকার পট্টিগুলো দেখতে পাচ্ছি। প্রথম ক্রম মানে প্রথম উজ্জ্বল অবস্থার জন্য, চরমের জন্য আমরা অপবর্তন কোণটা কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই। তো এটার জন্য ভেরি সিম্পল, সব দেওয়া আছে। উই হ্যাভ দ্য রিলেশন d sin θ = হচ্ছে n ল্যামডা। এখানে ল্যামডা দেওয়া আছে, n এর মান দেখো, এখানে n ডেফিনেটলি কি 1, ল্যামডা এর মান দেওয়া আছে 5896 অ্যাংস্ট্রম, তার মানে হচ্ছে 5896 মাল্টিপ্লাই বাই 10⁻⁻10 মিটার। তারপরে d এর মানটা এখানে দেওয়া নেই, বাট n দেওয়া আছে। n মিন্স হচ্ছে 1/a + b, আই মিন 1/d। তাহলে এখান থেকে d টা ক্যালকুলেশন করব, 1/5000 লাইন্স পার মিলিমিটার মাল্টিপ্লাই বাই 10⁻², এত লাইন্স পার, তারপর হচ্ছে কি, এত হচ্ছে মিটার। বাস, এখন আমরা যদি এই মানগুলো এই সমীকরণের মধ্যে বসিয়ে দিই, তাহলে obviously আমরা বের করতে পারবো d sin θ = হচ্ছে কত, n ল্যামডা। তাহলে হচ্ছে sin of θ = হচ্ছে n ল্যামডা ডিভাইডেড বাই d। তাহলে θ then becomes sin inverse of n ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে d। আমরা এই মানগুলো বসিয়ে দিব। sin inverse of n means 1 multiplied by 5896 multiplied by 10⁻10, তারপর হচ্ছে d এর মানটা হচ্ছে কত, 10⁻², আর উপরের দিকে চলে যাবে হচ্ছে 5000 multiplied by 5000, তারপরে কমপ্লিট। এটার জন্য একটা মান আসবে 17.15, সম্ভবত 17.15 ডিগ্রি। তার মানে যদি ওই আলোটা আসে ওই রিফ্রাকশন গ্রেডিং এর উপর পড়ে, তাহলে 17.15 এত ডিগ্রি অপবর্তনের জন্য আমরা প্রথম ক্রমের চরম মানে প্রথম চরম যে রেখাটা সেটা পাবো। এটা হচ্ছে একটা প্রবলেম। এই জাতীয় প্রবলেম সাধারণত এমসিকিউ এর মধ্যে আসে, অথবা ক্রিয়েটিভ কোশ্চেনে একটা সিকোয়েন্স বলার পরে 3 নাম্বার প্রবলেমটা বলতে দেয়, তো যে আমাদের এখানে ডিফ্রাকশন এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা ক্যালকুলেশন করো।
তো এই জাতীয় প্রবলেম এগুলো একটা নরমাল ব্যাপার আমি মনে করি। তো এগুলো আমরা এরকম করে প্র্যাকটিস করব। তারপর আমরা একটা সেকেন্ড প্রবলেমে চলে যাই। সেকেন্ড প্রবলেম, সেকেন্ড প্রবলেমটা একই রকমের। এখানে আগে যেমন আমরা ল্যামডা দেওয়া ছিল, থিটা ক্যালকুলেশন করেছি, এখানে থিটা দেওয়া আছে, ল্যামডা ক্যালকুলেশন করব। এখানে ডিফ্রাকশন অ্যাঙ্গেল দেওয়া আছে, থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে আমাদের দেওয়া আছে, গ্রেডিং কনস্ট্যান্ট দেওয়া আছে হচ্ছে 4.25 10 টু দি পাওয়ার 5। এখানে দেওয়া আছে 4.25 * 10 টু দি পাওয়ার 5 লাইনস পার মিলিমিটার, না এখানে দেওয়া আছে লাইনস পার মিটার দেওয়া আছে। এবং n এর মান দেওয়া আছে, এখানে হচ্ছে n এর মান স্মল n হচ্ছে 2, দ্বিতীয় ক্রমের জন্য বলছে এটা। তাহলে ক্যালকুলেশনটা কিন্তু এখন হচ্ছে দ্বিতীয় ক্রমের জন্য। তাহলে আমরা প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করি। কি বলছে, আমরা একটা গ্রেডিং কনস্ট্যান্ট নিলাম, এই গ্রেডিং কনস্ট্যান্ট একটা গ্রেডিং নিলাম, যার গ্রেডিং কনস্ট্যান্ট 4.25 10 টু দি পাওয়ার 5 লাইনস পার মিটার, এবং এটার উপর একটা মনোক্রোমেটিক লাইট। মনোক্রোমেটিক মানে হচ্ছে মনো মানে কি, মনো মানে এক, আর ক্রোমেটিক মানে হচ্ছে বর্ণ। তাহলে মনোক্রোমেটিক মানে হচ্ছে এক বর্ণ। আমরা জানি আমাদের যে হোয়াইট লাইট আমরা ব্যবহার করি তার মধ্যে 7টা কালার রয়েছে। এটা যদি আমরা ডিসপারশন বা প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা ফেলি, তাহলে কি হবে, 7টা কালারে বিশ্লিষ্ট হয়ে যাবে। এই একত্রিত এই রেটাকে আমরা বলবো ক্রোম্যাটিক, মানে বর্ণিল আলো, কারণ ওর মধ্যে 7টা রং ছিল। আর যখন আমরা সেপারেট করে ফেলবো প্রত্যেকটা আলাদা আলাদা কালারকে আমরা বলবো মনোক্রোমেটিক লাইট। এরকম একটা মনোক্রোমেটিক লাইট আমরা নিতে পারি, যেমন আমাদের ঢাকা শহরের রাস্তাঘাটে আমরা সোডিয়াম আলো ব্যবহার করি। সোডিয়াম আলোটা হচ্ছে মনোক্রোমেটিক লাইট, এক বর্ণীয় আলো, একটা তরঙ্গদৈর্ঘ্য নিয়ে। কিন্তু সাদা আলো তরঙ্গদৈর্ঘ্য 7টা। তাহলে আমাদের যে সোডিয়াম আলো তার হচ্ছে কত, ওয়েভলেন্থ একটা। এরকম একটা রে ব্যবহার করলাম। গ্রেডিং কনস্ট্যান্ট দেওয়া আছে, দ্বিতীয় ক্রমের জন্য অপবর্তন কোণ পাওয়া গেল কত, 30 ডিগ্রি। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি রকমের কত তরঙ্গদৈর্ঘ্যের লাইট এখানে ব্যবহার করা হয়েছিল সেটা তুমি ক্যালকুলেশন করবে। এটা আগের মতো জানবো, আমাদের জানা আছে we have d sin of theta is equal to হচ্ছে n lambda। এখানে d টা লিখব না, আমরা লিখব 1/n sin of theta equal to হচ্ছে n lambda। তাহলে এখান থেকে লিখব আমরা হচ্ছে sin of theta equal to small n capital N lambda। তাহলে এখান থেকে লিখব আমরা lambda equal to sin of theta divided by small n capital N। জাস্ট মানগুলো বসাই দেব, sin of 30 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে n হচ্ছে 2 মাল্টিপ্লাই বাই 4.25 into 10 to the power 5। জাস্ট এই মানগুলো বসানোর পরে এর এককটা আসবে, আমরা লিখি এখানে মিটারে। তাহলে এর রেজাল্ট আসবে হচ্ছে 5882 into 10 to the power -10 মিটার, বা এটা রেজাল্ট আসবে 5882 অ্যাংস্ট্রম। একদম সিম্পল প্রবলেম, সিম্পল ম্যাথ করলাম। এক্সট্রাঅর্ডিনারি যে প্রবলেমগুলো আছে বা ক্রিয়েটিভ যে কোশ্চেনগুলো আছে, এটা আমরা আমাদের এই চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা সবসময় যা করে থাকি, আমরা প্রবলেম সলভের জন্য একটা ক্লাসে রেখে থাকি, সেখানে আমরা এটা আরো অনেক ধরনের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের প্রবলেমগুলো একটু কমপ্লিকেটেড, এর জন্য আমাদের থিওরির বেসটা খুব স্ট্রং হতে হবে। এবং আমরা যা পড়েছি তা যদি তোমার প্রিপারেশন বা তুমি রেডি করে থাকো, তাহলে আমার মনে হয় না আমাদের এমন সমস্যা হবে, আমরা সেটা আশা করি না। তো যাই হোক, এর সঙ্গে সঙ্গে আমাদের ডিফ্রাকশনটা শেষ হয়ে গেল। আজকে আমরা নতুন টপিক যেটা নিয়ে আলোচনা করতে যাই সেটা হচ্ছে আলোর সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট। এটা হচ্ছে আমাদের আলোকীয় যে ধর্মগুলো আছে তার পঞ্চম ধর্ম, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন শেষ। আজকে আলোচনা করছি আমরা পোলারাইজেশন অফ লাইট। এরপরে আর একটা টপিক থাকবে, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। ফটোইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎক্রিয়া, সেটা আমাদের চ্যাপ্টার পরের চ্যাপ্টার, ঠিক চ্যাপ্টার 8 এর মধ্যে মডার্ন ফিজিক্স, থিওরি অফ রিলেটিভিটি, ওই চ্যাপ্টারটার মধ্যে আমাদের ওটা আলোচনা হবে। তো আমরা সবাই লিখে ফেলি আলোর সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট। আলোর সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট লিখে ফেলো সবাই, আলোর সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট। Polarization of light, আলোর সমবর্তন, ইংলিশে এটাকে বলে পোলারাইজেশন অফ লাইট। কি এটা এটা নিয়ে আমরা একটু এটা ঠিক অত ডিটেইলস এরকম থিওরি আমাদের এরকম এই লেভেলে নাই। দেখবা সব বইগুলোর মধ্যে কোনো রকম বোঝানো আছে যে পোলারাইজেশন বলতে আসলে কি বোঝায়।
এরকম যেরকম আছে আমরা সেরকমই শিখি। পর যখন তুমি হায়ার লেভেলে যাবে তখন তুমি হয়তো পোলারাইজেশনের ডিটেল শিখতে পারবে। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে ওগুলো পড়ার কোনো স্কোপ নাই আপাতত। তো যাই হোক আমরা শেখার চেষ্টা করি পোলারাইজেশন কি। তো আমরা এই আলোর ইন্টারফারেন্স পড়লাম, ব্যতিচার পড়লাম, ডিফ্রাকশন পড়লাম, অপবর্তন পড়লাম, পড়ে আমরা কি সিদ্ধান্ত নিলাম? আমরা জানতে পারলাম যে আলো হচ্ছে ওয়েভ বিহেভিয়ার, আলোর ধর্মটা হচ্ছে তরঙ্গ ধর্ম প্রদর্শন করে সে, তাই তো করছি আমরা। ডিফ্রাকশন এবং ইন্টারফারেন্স অফ লাইট এটা কি করে? আলো যে তরঙ্গ এটা প্রুভ করে। বাট এটা কোন ধরনের তরঙ্গ? ভ্যারাইটিস টাইপস অফ ওয়েভ আমরা জানি আছে, যেটা তুমি ফার্স্ট ইয়ারে চ্যাপ্টার 9 এ শিখেছিলে। সেখানে ছিল আলো হচ্ছে যান্ত্রিক, যে ওয়েভগুলো ছিল তার মধ্যে একটা ছিল মেকানিক্যাল ওয়েভ, যান্ত্রিক তরঙ্গ, যেটা চলাচলের জন্য মিডিয়াম লাগে, হ্যাঁ, যেমন সাউন্ড। আবার কিছু কিছু ওয়েভ তুমি শিখেছিলে যেটা চলাচলের জন্য কোনো মিডিয়াম লাগে না, মিডিয়াম বেস ওয়েভ, যেটা আমরা ক্যারেক্টারাইজেশন করছি আর কি। যেমন লাইট, এটা সঞ্চালনের জন্য বা স্থান পরিবর্তনের জন্য, ট্রান্সমিশনের জন্য কোনো মিডিয়াম প্রয়োজন হয় না। সূর্য থেকে আলো আসে, পৃথিবী এবং সূর্যের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কোনো মিডিয়াম নাই, তারপর সূর্য থেকে আলো পৃথিবীতে আসছে উইদাউট এনি মিডিয়াম। এই কারণে আলো হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে মিডিয়ামের উপরে বেস করে ওয়েভকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মেকানিক্যাল ওয়েভটা কি? যান্ত্রিক তরঙ্গ, যে তরঙ্গ চলাচলের জন্য মিডিয়াম প্রয়োজন নাই, মিডিয়াম প্রয়োজন হয়, মাধ্যম প্রয়োজন হয়, তাকে আমরা যান্ত্রিক তরঙ্গ বলি। যেমন চন্দ্রে যদি কোনো বিস্ফোরণ হয় তাহলে পৃথিবী থেকে কত সময় পরে বা কখন শোনা যাবে বা আদৌ শোনা যাবে কিনা, এটার জন্য আমরা বলতেই পারি যেহেতু পৃথিবী এবং চন্দ্রের মধ্যে কোনো মিডিয়াম নাই, বিস্তর এলাকা ফাঁকা, ফলে চন্দ্রে যদি কোনো বিস্ফোরণ হয় বা পৃথিবীতে কোনো যদি বিস্ফোরণ হয় বা কোনো শব্দ হয় সেটা কিন্তু চাঁদে পৌঁছাবে না। এতে প্রমাণিত হয় শব্দ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালনের জন্য মিডিয়াম বা মাধ্যম প্রয়োজন হয়। এই জন্য শব্দকে আমরা বলি মেকানিক্যাল ওয়েভ, যান্ত্রিক তরঙ্গ। আর হচ্ছে আলো চলাচলের জন্য যেহেতু কোনো মিডিয়াম দরকার নাই, এই জন্য এটাকে বলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা হচ্ছে মিডিয়ামের উপর ভিত্তি করে ওয়েভকে আমরা দুই ভাগে ভাগ করি। আবার আছে যে চলাচলের উপর ভিত্তি করে আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করে ফেলি। যেমন কিছু কিছু তরঙ্গ আছে সময় সাপেক্ষে সামনে যায়, যেমন আমি এখানে শব্দ তৈরি করছি, এই শব্দটা বাইরে বের হচ্ছে না, দরজা জানলা বন্ধ সব বাইরে বের হচ্ছে না, এরকম ওয়েভকে আমরা বলি স্টেশনারি ওয়েভ। আবার কিছু কিছু আছে যদি জানলা দরজা খুলে দেই তাহলে এই তরঙ্গ কিন্তু বাইরে যে থাকবে সেও কিন্তু শুনতে পাবে আমার এই কথাটা, বাইরে শুনতে পাচ্ছে, বাইরে 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 যারা বসে আছে তারা শুনতে পাবে। এই মুহূর্তে শুনতে পাচ্ছে না কারণ এখানে রুমের জানলা দরজা সব বন্ধ, যা শুনতে পাচ্ছে না। সো দিস ইজ স্টেশনারি। আবার আমি যদি জানলা দরজা খুলে দিই তাহলে এটা কিন্তু আবার বাইরের দিকে সঞ্চালিত হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। অর্থাৎ যে তরঙ্গ বা ওয়েভ চলাচলের জন্য কি হয়, চলাচল করে, সময় সাপেক্ষে যে সামনের দিকে অগ্রসর হয় তাকে আমরা বলি অগ্রগামী বা প্রোগ্রেসিভ ওয়েভ, এবং যেটা অগ্রসর হয় না তাদেরকে আমরা বলি হচ্ছে স্টেশনারি ওয়েভ। এটা নিয়েই তোমরা কিন্তু অনেক আলোচনা করছো চ্যাপ্টার 9 ফার্স্ট ইয়ার ওয়েভের মধ্যে পড়ো নাই, পড়েছো অগ্রগামী তরঙ্গ y = sin 2 pi lambda vt - x vt + - x এ নিয়ে পড়ছো। তারপরে স্টেশনারি ওয়েভ পড়ছো এ নিয়ে, হ্যাঁ, নোড অ্যান্টিনোড পড়ছো, সেখান থেকে অর্গান টাইপের যে মেকানিজম সেটা পড়ছো, বিট পড়ছো, কত কিছু ছিল এই চ্যাপ্টারের মধ্যে, অনেক কিছু। এটা গেল 4 নম্বর। তাহলে দেখা যাচ্ছে সঞ্চালনের উপর ভিত্তি করে ওয়েভকে আমরা দুই ভাগ করি, আর মিডিয়ামের উপর ভিত্তি করে ওয়েভকে আর দুই ভাগ করি। আরো দুটো ভাগ আছে, সেটা হচ্ছে অসিলেশন। কম্পনের উপর ভিত্তি করে ওয়েভকে আরো দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কম্পনের উপর ভিত্তি করে ওয়েভ বা তরঙ্গকে কয় ভাগে ভাগ করে? দুই ভাগে। তার মধ্যে এক ভাগকে আমরা বলি হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ বা আট তরঙ্গ, একটা লংগিটিউডিনাল ওয়েভ বা দ্বিঘল তরঙ্গ। তাহলে স্পন্দন বা কম্পনের উপর ভিত্তি করে ওয়েভকে কয় ভাগে ভাগ করছি আমরা? দুই ভাগে। একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ বা এটাকে কি বলা হয়? দীর্ঘ অনুদৈর্ঘ্য তরঙ্গ, বাংলা বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দ্বিঘল তরঙ্গ, ইংলিশে বলে এটাকে লংগিটিউডিনাল ওয়েভ। আবার একটা আছে অনুপ্রস্থ তরঙ্গ, যেটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ এর মেকানিজমটা আমাদের জানা দরকার। আসলে আমাদের লাইটের প্রপার্টি কোনটা, ট্রান্সভার্স নাকি লংগিটিউডিনাল? এইটা যদি আমরা মানে জানতে চাই তাহলে পোলারাইজেশন বা আলোর সমবর্তন পড়ার কোনো বিকল্প নাই। তাহলে আমরা পোলারাইজেশনটা পড়ছি কেন? আলো যে স্পন্দন হচ্ছে, অ্যাটমিক এক্সাইটেশন থেকে যে আলো তৈরি হচ্ছে, এটার নেচারটা কেমন? এটা কি লংগিটিউডিনাল, অনুদৈর্ঘ্য বা অনুদীর্ঘ বা দ্বিঘল তরঙ্গ, নাকি ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ? এইটা আমরা জানতে চাচ্ছি আজকে। এটা জানার জন্য আমরা যে আলোকীয় ধর্মটা নিয়ে আজকে আলোচনা করবো ওটাই হচ্ছে পোলারাইজেশন। তো যাই হোক, পোলারাইজেশন কি এটার ব্যাখ্যাটা দেওয়ার আগে আমরা এখন ব্যাখ্যাটা দিব হচ্ছে যে লংগিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দ্বিঘল তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ বা আট তরঙ্গ, এরা জিনিসটা আসলে কি, এটা যদি আমরা বুঝতে পারি, এরপর যে আমরা যে ক্রিস্টাল দিয়ে বা একটা প্লেন রেখে
আলো চলার পথে বাধা সৃষ্টি করে, হ্যাঁ, আমরা পরীক্ষা করে দেখব যে আলো আসলে কি। যদি এটা আমরা প্রুফ করতে পারি তাহলে আমরা সেই প্রপার্টিকেই বলবো পোলারাইজেশন অফ লাইট বা আলোর সমবর্তন। তো প্রথমে আমরা লিখি, আমি একই ছবি দুইবার আঁকবো, শুধু অবজেক্টটা মানে আমাদের এক্সপেরিমেন্টাল যে ইয়েটা থাকবে, উপাদানটা থাকবে, সেটা চেঞ্জ করে দেব। যেমন আমি এটা একটা মানে ফিক্সড পয়েন্ট, মনে করো সিলিং, আমাদের সিলিং যে ফ্যানটা রাখবো না, ওখান থেকে আমরা একটা সুতা ঝুলাই দেবো, সুতা, ব্যাস। আর ওই একই জায়গা থেকে আমি একটা স্প্রিং ঝুলাই দেবো, স্প্রিং। পদার্থবিজ্ঞানে স্প্রিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ সাসপেনশন বা ঝুলন বিন্দু। এখানে একটা সুতা আছে আর এখানে আছে একটা স্প্রিং। এবার আমরা এটাকে এর মধ্যে অসিলেশন সৃষ্টি করব। প্রথমে আমি সুতার এই এ প্রান্ত ধরে আমি কি করব, ডানে বামে এটাকে সরাই দেব। কারণ সুতাকে যদি আমি উপর নিচে টানাটানি করি তাহলে কিন্তু সুতা ছেড়ে যাবে। তাই আমি কি করব, এ থেকে ডানে এবং বামে, একবার ডানে একবার বামে বলে দিল 1, তারপরে এটা হচ্ছে 2, তারপরে এখানে হবে আবার 3, তারপরে এখানে হবে আবার 4 এন্ড সো অন। ডানে বামে করতে থাকবো। ডানে বামে করলে তুমি দেখবে যেহেতু ও পয়েন্টটা ফিক্সড, তাহলে এর মধ্যে অসিলেশন যে শক্তিটা উৎপন্ন হবে তা ঠিক এইভাবে একদম পয়েন্ট অফ সাসপেনশন বা ঝুলন বিন্দুর দিকে সে কিন্তু গতিশীল হবে। এটা গেল সিকোয়েন্স 1। আর এইবার আমি এই যে এখানে যে স্প্রিংটা আছে, স্প্রিংকে ডানে বামে সরালে কিন্তু কিছুই হবে না। স্প্রিং ওর মধ্যে পটেনশিয়াল এনার্জি আছে অনেক। এখন ওটাকে কি করব, ওর পটেনশিয়াল এনার্জিকে দেখার জন্য ওটাকে আমরা নিচে উপর নিচে করব, অর্থাৎ আমি এটাকে নিচে ধরে টেনে ছেড়ে দেব। এটা 1 নাম্বার, তাহলে এ উপরে যাবে অটোমেটিক্যালি 2 নাম্বার, তারপরে আবার এ এখান থেকে আসবে হচ্ছে 3 নাম্বার, তারপরে এ আবার উপরে যাবে, সেটা হবে 4 নাম্বার, তারপরে আবার আসবে নিচে, সেটা হবে 5 নাম্বার, তারপরে যাবে আবার উপরে, সেটা হবে 6 নাম্বার। এইভাবে কিন্তু অসিলেশন করতে থাকবে। এই আছে দুটো সিকোয়েন্স। হ্যাঁ, তাহলে ওয়েভের দুটো সিকোয়েন্স দেখলাম, দেখতে যাচ্ছি। একটা হচ্ছে ফিক্স পয়েন্ট থেকে, পয়েন্ট অফ সাসপেনশন থেকে এখানে একটা সুতাকে ঝুলাই দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে একটা স্প্রিং। আর সুতাকে ঝুলানোর জন্য কি হয়েছে, আমি দেখো সুতার একদম শেষ প্রান্ত ফ্রি এন্ড, যেটাকে বলে মুক্ত প্রান্ত, এই মুক্ত প্রান্ত ধরে এটাকে ডানে বামে অসিলেশন সৃষ্টি করছে, ডানে আর বামে। আর ওয়েভ বা তরঙ্গ শক্তি সঞ্চালিত হচ্ছে দেখো উপর দিকে। তাহলে অসিলেশন যেভাবে হচ্ছে, এনার্জি ট্রান্সমিশন হচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি, দেখো পারপেন্ডিকুলারলি আই মিন 90 ডিগ্রি, ঠিক। তাহলে দেখা যাচ্ছে যে কম্পন বা অসিলেশন হচ্ছে যেদিকে পার্টিকেলের, এনার্জি ট্রান্সফার হচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি। আমার এখানে লক্ষ্য করে দেখো যে অসিলেশন হচ্ছে কি উপরে আর নিচে ঠিক একই দিকে কিন্তু তাদের এনার্জি ট্রান্সমিশন হচ্ছে, এখানে কিন্তু ডানে বামে নাই। অর্থাৎ এই যে একই দিকে হয়, যখন একই দিকে হয়, একের সঙ্গে 3 এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, একের সঙ্গে 2 এর অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 180 ডিগ্রি। And 180 degree কি করে, both 0 and 180 degree represents parallel, লিখলাম parallel। আর এই যে এটাকে আমরা বলবো হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। তাহলে দেখা যাচ্ছে যে অসিলেশনের সঙ্গে এনার্জি ট্রান্সমিশনটা হচ্ছে একটা পারপেন্ডিকুলারলি আর একটা প্যারালালি। এই প্যারালালি আর পারপেন্ডিকুলারলি হওয়ার কারণে আমরা ওয়েভকে দুই ভাগে ভাগ করে ফেলেছি। এই বলছেন যে যদি পারপেন্ডিকুলারলি প্রপাগেট করতে থাকে, মানে চলাচল করতে থাকে, ট্রান্সমিশন করতে থাকে, তখন সেই ধরনের ওয়েভকে আমরা বলবো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ বা আন্তঃতরঙ্গ। এটা তুমি ক্লাস 9-10 এর হয়তো মুখস্থ করেছিলা যে যে তরঙ্গ মাধ্যমিক কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে আন্তঃতরঙ্গ বলে। যে তরঙ্গ মাধ্যমিক কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে আন্তঃতরঙ্গ বলে। আর যে তরঙ্গ মাধ্যমিক কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাদেরকে দ্বিহল তরঙ্গ বলে। এটাকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভ, এটাকে বলি হচ্ছে আমরা লংগিটিউডিনাল ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভ। তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা বলবো ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ, এটাকে বলবো অনুপ্রস্থ তরঙ্গ। আর এটাকে বলবো আমরা লংগিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দ্বিহল তরঙ্গ। ঠিক দেখো শব্দের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে। হ্যাঁ, শব্দের ক্ষেত্রে কিন্তু মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর করতে থাকে, এই জন্য শব্দ হচ্ছে একটি চলমান অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর আলোর ক্ষেত্রে তোমরা খুব ভালো জানো যে আলো হচ্ছে, আমরা অলরেডি পড়ে ফেলেছি এটা, কিন্তু তার মানে সামারিটা টানছি আমরা আজকে। আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করলাম সেদিন আমরা প্রথমেই শিখেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্ড স্পেকট্রাম, মনে আছে নিশ্চয়ই। এবং আমরা স্পেকট্রামের উপরেই একটা ক্লাস করেছিলাম, স্পেকট্রাম, শুধু স্পেকট্রাম, যে ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, রেডিও ওয়েভ, গামা, এক্স-রে কোথায় তৈরি হয়, কত রেঞ্জের মধ্যে তৈরি হয়, কোথায় পাওয়া যায়, কি কাজে লাগে, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করেছিলাম সব। এবং সেখানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ওয়েভ পড়ার সময় আমরা বলেছিলাম যে কাপলড অসিলেশন অফ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডস,
তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে যৌথ স্পন্দন দ্যাট মুভস ইন দ্য স্পিড অফ লাইট, যে আলোর বেগে সামনের দিকে অগ্রসর হয়, এন্ড দ্যাট বিহেভস ইন দ্য টিপিক্যাল ওয়েভ বিহেভিয়ার, তাকে আমরা বলি হচ্ছে ওয়েভ, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং সেই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের এই ডেফিনেশনের মধ্যে আমরা দেখেছিলাম যে আমরা ছবিতে দেখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কি করে, একে অন্যের সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে, লম্বভাবে থাকে। দেখো এই দুটোর মধ্যে লম্ব আছে কোনটা, পারপেন্ডিকুলারলি আছে কোনটা, এটা। সো ডেফিনেটলি আলোর বিহেভিয়ারটা হবে এমন। সো আলো হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ, আলো হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ, আলো হচ্ছে একটি ট্রান্সভার্স ওয়েভ। হ্যাঁ, এটা আমরা আজকে পোলারাইজেশনের মাধ্যমে জানার চেষ্টা করব। এই পোলারাইজেশন জানলে বোঝা যাবে আলো কোন ধরনের তরঙ্গ, কোন ধরনের আচরণ সে প্রদর্শন করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কম্পনের উপর ভিত্তি করে আমরা যে ওয়েভের ক্লাসিফিকেশনটা করেছি, এই ক্লাসিফিকেশনের মধ্যে যে বেসিক পার্থক্য হচ্ছে একটা পারপেন্ডিকুলারলি আর একটা হচ্ছে প্যারালালি। মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হলে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি, আর যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর হয় তাকে অনুদগ্ধ তরঙ্গ বলি আমরা। তো এটা আমরা যদি জানা থাকে তাহলে লাইটের যে পোলারাইজেশন, এটা আমার মনে হয় মানে বেশি সময় করতে লাগবে না। আমরা ছোটখাটো দুইটা এক্সপেরিমেন্ট করবো, তাতেই কিন্তু কাজ হয়ে যাবে। একটা থ্রেড দিয়ে করবো, একটা স্প্রিং দিয়ে করবো। তোমাদের সুবিধার জন্য একটা থ্রেড দিয়ে করবো, একটা স্প্রিং দিয়ে করবো, তাহলে তুমি বুঝতে পারবা ব্যাপারটা আসলে কি। একটা থ্রেড থাকবে, একটা স্প্রিং থাকবে। তো এখানে আমরা প্রথমে এইভাবে এটাকে রাখার চেষ্টা করি। দেখো যে এটা হচ্ছে একটা অপটিক্যাল পাথ, আমরা এখানে একটু জোরে দিয়ে দিই। হ্যাঁ, আমরা চারটা ভাগ করবো এখানে। বাস, এ পয়েন্ট, এ পয়েন্ট, এ পয়েন্ট, এ পয়েন্ট, মানে এ পয়েন্ট, এগুলো সব ফিক্স পয়েন্ট। এই পয়েন্টগুলো সব ফিক্স পয়েন্ট, এটা হচ্ছে ওপেন, মুক্ত পথ। এগুলো এই দুটো হচ্ছে সুতা। হ্যাঁ, এটা ও, এটা ও, এটা এগুলো হচ্ছে সুতা। হ্যাঁ, আমি এখানে কি করব, সুতার মধ্যে কম্পন সৃষ্টি করব। কম্পন সৃষ্টি কি করলে কি হবে, এখানে ওয়েভ তৈরি হবে, ওয়েভ তৈরি হবে। এবং আমি করব কি, এই ওয়েভের চলার পথে আমি এরকমের দুটো স্লিট রেখে দেবো, স্লিট বা চিপ, যেটাকে তুমি অপটিক্সের ভাষায় কথা বলবো, এরকম চিট রেখে দেবো, চিট, দুটো প্লেন। একটা মনে করো হচ্ছে S1, একটা হচ্ছে S2। জাস্ট আমরা যখন স্লিট করেছিলাম, আমরা একটু আগে পড়লাম, সে স্লিট একটা S1 একটা S2 এরকম ভাবে রাখবো। এবং আমি কি করব, সুতার মধ্যে কম্পন সৃষ্টি করব। এইভাবে কম্পন সৃষ্টি করব, সুতার মধ্যে কম্পন সৃষ্টি করব। কম্পন সৃষ্টি করলে কি হবে, এরকম ওয়েভ তৈরি হবে। এই ওয়েভগুলো এখন কি করবে, এইরকম ভাবে যেতে থাকবে। ব্যাস, ওয়েভগুলো যেতে থাকবে, কমপ্লিট, ওয়েভগুলো যেতে থাকবে। এটা যে ওয়েভ যাচ্ছে, খুব ক্যালকুলেশন। এবার আমার ওই তলটা ঠিক আগের মতোই থাকবে। সেকেন্ড ছবিতে দেখো, এটা এরকমই থাকবে, এরকম ছিদ্র। হ্যাঁ, কিন্তু আমি এই ছবিটাকে এইভাবে না করে, আগে যেরকম ছিল সেরকম না করে, আমি এটাকে একটু এরকম বাঁকা করে দিয়ে দিই। এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, স্ট্রেট। এবার আমি কি করব, এর মধ্যে কম্পন সৃষ্টি করব, উপরে নিচে কম্পন সৃষ্টি করব। করলে কি হবে, এখান থেকে ওয়েভ তৈরি হবে এবং এই ওয়েভগুলো এর মধ্যে দিয়ে পাস হতে থাকবে। ব্যাস, পরিষ্কার দেখা যাচ্ছে যে এই দুটো প্লেন দেখো কিভাবে ছিল, এরা পারপেন্ডিকুলার টু ইচ আদার, বাট এর সঙ্গে তো প্যারালাল, তাই না? কি সুন্দর চলে গেছে, দেখো এই ওয়েভগুলো কি সুন্দর পাস হয়ে চলে গেছে, কারণ এর চলার পথে এরা সব প্যারালালি আসছে। কিন্তু এটা এখন কিন্তু প্যারালালি নেই, ফলে এই ওয়েভটা এই পথে পাস হলেও কিন্তু এটা একটু অ্যাঙ্গেল ভিন্ন হওয়ার কারণে ও কিন্তু যেতে পারছে না। বুঝতে পারছো? তো যদি প্যারালাল হতো তাহলে কিন্তু ঠিকই চলে যেত। পারপেন্ডিকুলার হওয়ার কারণে কিন্তু সে যেতে পারছে না। এই পারপেন্ডিকুলার হওয়ার কারণে যেতে পারছে না বলেই তো আমরা এই বিহেভিয়ারটাকে বলি পোলারাইজেশন অফ লাইট। তারপরে এরা দেখো এখানে পাস হওয়ার কারণ কি, এই লাইট এবং এই প্লেন কিন্তু একই তলে আছে। লাইট এবং প্লেন কি আছে, একই তলে আছে। আর এই লাইট এবং প্লেন কিন্তু একই তলে নাই। দেখো এরা একই তলে আছে, লাইট এবং প্লেন একই তলে, লাইট এবং প্লেন একই তলে, এরা সব একই তলে আছে, যার কারণে কি সুন্দর পাস হয়ে গেছে। কিন্তু এখানে দেখো S1 এর ভিতরে পাস হলো, কিন্তু S2 এর ভিতরে পাস হতে পারছে না, বাধাগ্রস্ত হচ্ছে, কারণ একটা ভিন্ন অ্যাঙ্গেল আছে। তাহলে দেখা যাচ্ছে যদি প্যারালাল হয় তাহলে এটা তার চলাচল অনেক সহজ হতো, পারপেন্ডিকুলার হওয়ার কারণে যেতে পারছে না। সুতরাং আলো এই পারপেন্ডিকুলার অংশকে সে বাধা সৃষ্টি করছে বলেই তো এই রকমের ওয়েভকে আমরা বলি হচ্ছে আলো ট্রান্সভার্সাল বা অনুপ্রস্থ তরঙ্গ।
এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয় আলো একটি কি তরঙ্গ? আলো হচ্ছে একটি কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়। এই সমকোণে অগ্রসর হয়, এই হচ্ছে তার প্রমাণ। আমি যদি এটাকে এইভাবে না করে যদি আমরা এখানে একটা স্প্রিং লিখে দিই, তাহলে স্প্রিং আমি যদি এইভাবে রাখি, এটা হচ্ছে S1, ওটা হচ্ছে S2। ছবিগুলো একটু খুব আঁকবো, যেভাবে রাখি না কেন। স্প্রিং এটাকে এইভাবে রাখা যাবে না, এটাকে একটু বাঁকা করে রাখবো আমরা। স্প্রিং তাহলে এখানে একদম পরিষ্কার হয়ে গেছে যে স্প্রিং এর ক্ষেত্রে সবসময় প্যারালাল আছে। ফলে স্প্রিং এর যে ওয়েভ এনার্জি এই তলের সঙ্গে কোনো বাধা সৃষ্টি করছে না, ফলে প্রতি ক্ষেত্রে এই এনার্জিটি কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো আলোর ক্ষেত্রে আমরা সুতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা S2 এর ভিতর দিয়ে পাস হতে পারে নাই, কিন্তু এর S2 S1 দুর্বয়ের মধ্যে দিয়ে দুই ক্ষেত্রে কিন্তু পাস হয়ে গেছে। এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে এরকম যদি আলো প্যারালালি যদি হতো তাহলে পাস হয়ে যেত, পারপেন্ডিকুলার হওয়ার কারণে এখানে পাস হতে পারছে না। এই কারণে আমরা এটাকে বলি একই তলে কম্পিত হওয়া। এরা একই তলে, এরা সবাই একই তলে আছে, একই তলে কম্পিত হয়ে গেছে। এই অংশটুকু একই তলে আছে, এই অংশের মধ্যে একই তলে, কারণ এ আলোর সঙ্গে একই তলে নাই, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, রোটেশন হয়েছে, রোটেশন হয়ে গেছে। এই কারণে আমরা বলি আলো হচ্ছে একটি কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। কারণ আলোর মধ্যে যে ফিল্ড গুলো আছে, ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড, তারা এই অংশের মধ্যে একই তলে কম্পিত হয়েছে। ফলে একটা ব্যবস্থার মধ্যে আলো যদি একই তলে কম্পিত হতে পারে, আলোর এই একই তলে কম্পিত হওয়ার আলোকিত হওয়ার আলোকীয় ঘটনাকে আলো পোলারাইজেশন বলে। তাহলে পোলারাইজেশন আমাদেরকে ব্যাখ্যা দেয়, কি ব্যাখ্যা দেয়? যে আলো হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ। তাড়িত চৌম্বক তরঙ্গ তো বটে অনুপ্রস্থ তরঙ্গ, এবং সেখানে আমরা জানি তাড়িত চৌম্বক তরঙ্গের মধ্যে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলো হচ্ছে একটি তাড়িত চৌম্বক তরঙ্গ। তাহলে দেখো, পোলারাইজেশন অফ লাইট থেকে প্রমাণ করে ফেললাম আলো হচ্ছে একটি তাড়িত চৌম্বক তরঙ্গ এবং আলো অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গে কি হয়? অণুগুলো মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়। আর আলোর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলারলি অবস্থান করে। তো এটা গেল এক ধরনের এক্সাম্পল পোলারাইজেশন অফ লাইটের। এটা আমাদের আসলে পরীক্ষায় এরকম আসবে কিনা আমি ঠিক জানি না, আমি কখনো দেখি নাই। জাস্ট আমাদের নিজেদের বোঝার জন্য আমরা একটু বুঝলাম আর কি যে আলোটা আসলে কি। হ্যাঁ, এই হচ্ছে আমরা এখানে কোনো স্লিপ ব্যবহার না করে আমরা যদি কোনো ক্রিস্টাল, হেক্সাগোনাল ক্রিস্টাল আমরা ব্যবহার করি, টুরমালিন ক্রিস্টাল আছে একটা, টুরমালিন ক্রিস্টাল, এটা আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা হেক্সাগোনাল ক্রিস্টাল এবং এটা হচ্ছে কতগুলো ধাতব অক্সাইডের সমন্বয়ে গঠিত, হালকা সবুজ বর্ণের হয় এই ক্রিস্টাল বা কেলাস। এই কেলাসের তাকে আমরা যদি আলোর চলার পথে ব্যবহার করি বিভিন্ন অ্যাঙ্গেলে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করতে পারবো। সেখানে শুধু আমরা সেই ক্রিস্টালটা ইউজ করবো, একই ঘটনা। ফলে আমরা সমবর্তিত এবং অসমবর্তিত উভয় আলো আমরা সেখানে দেখতে পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের পোলারাইজেশন সম্পর্কে কথা। আমরা আগামী আমাদের যে ক্লাস আসবে সামনে, সেই ক্লাসে আমরা আবার রিভিউতে যাবো। আমরা সবসময় একটা চ্যাপ্টার শেষ করার পরে আমরা একটু রিভিউতে আসি। রিভিউতে আসার পরে তারপর আমরা আগামী ক্লাসে এর সঙ্গে আমরা একটা এডিশনাল একটা জিনিস দেবো, একটু লেন্দি জিনিস, যে সমবর্তিত আলো বা পোলারাইজড লাইট কিভাবে পাওয়া যায়, এটা কিভাবে তৈরি করা যায়, সেটা আমরা একদম সিম্পল একটা জিনিস। হ্যাঁ, বিজ্ঞানী ম্যালাস, আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। বিজ্ঞানী ম্যালাস উনি পরীক্ষা করেছিলেন যে কোনো একটা সমতল তলের উপর যদি 57 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো আলো এসে পড়ে, তাহলে সেখানে কি হয়, যে রিফ্লেকশনটা হয় সেটা হয় হচ্ছে সমতল সমবর্তিত বা প্লেন পোলারাইজড লাইট। যদি এর থেকে ভিন্ন কোণে হয়, কম বা বেশি হয়, তাহলে সেখানে আংশিক পোলারাইজেশন হয়, পার্শিয়াল পোলারাইজেশন হয়। এবং মজার বিষয় হচ্ছে, যখন একটা গ্লাস প্লেটের উপর 57 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন কোনো রে বা আলো পড়ে, তখন অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেড রেজ, প্রতিফলিত রশ্মি, রিফ্র্যাক্টেড রেজ,
আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মির মধ্যে অ্যাঙ্গেল হয় অলওয়েজ 90 ডিগ্রি। এইরকম একটা ঘটনা থেকে আমরা আগামী ক্লাসে জানার চেষ্টা করব যে পোলারাইজেশন আমরা কিভাবে আমরা সমবর্তিত আলো পেতে পারি। 57 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা আমরা খেয়াল রাখবেন না। তা করে নিয়ে আমরা আগামী ক্লাসে আমরা রিভিউ করব, পাশাপাশি আমরা এই চ্যাপ্টারের কিছু প্রবলেম সলভ করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তো সে পর্যন্ত আমরা সবাই আবার ভালো থাকবো, আর আজকের এই পড়াটা আবার একটু ক্লিয়ার করে রাখবো, যাতে করে আমরা আগামী ক্লাসে প্রবলেমগুলো ভালোভাবে সলভ করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে।